ঢাকার রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হতে না হতেই একের পর এক উপদেষ্টা কেন দেশ ছেড়ে যাচ্ছেন। কেউ ইতিমধ্যেই সীমান্ত পার হয়ে গেছেন নীরবে, আবার কেউ ব্যাগ গুছিয়ে রেখেছেন যে কোনো মুহূর্তে উড়াল দেওয়ার জন্য। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যারা ১.৫ বছর ধরে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, যাদের মুখে ছিল সংস্কার আর ন্যায় বিচারের বুলি, তারা হঠাৎ করেই এভাবে লুকিয়ে পড়ছেন কেন? এর পেছনের গল্পটা যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি মানবিক পতনের। এর পেছনে আছে বিশ্বাসঘাতকতার এক দীর্ঘ ইতিহাস, আছে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া কিছু মানুষের কাহিনী, আর আছে সেই জনগণের ক্ষোভ যাদের রক্তের উপর দাঁড়িয়ে এরা নিজেদের আখের গুছিয়েছেন। গল্পটা শুরু করা যাক একটা দৃশ্য দিয়ে। সংসদ ভবনে তখন নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলছে, চারিদিকে উৎসবের আমেজ। বিএনপি নেতারা একে অপরের সাথে হাসি মুখে কথা বলছেন, করমর্দন করছেন, ছবি তুলছেন। ঠিক সেই ভিড়ের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছেন দুজন মানুষ, একজন আসিফ নজরুল, অন্যজন সৈয়দা রিজওয়ানা হাসান। মাত্র কিছুদিন আগেও এরা ছিলেন ক্ষমতার কেন্দ্রে, তাদের একটা কথায় নড়ত প্রশাসন, তাদের দিকে তাকিয়ে থাকত গোটা দেশ। আর আজ সেই সংসদ ভবনে বিএনপির বাঘা বাঘা নেতারা তাদের সামনে দিয়ে হেঁটে গেলেন, কিন্তু কেউ একবারও থামলেন না, কেউ একটা সৌজন্য কথাও বললেন না, যেন তারা সেখানে নেই, যেন তারা অদৃশ্য। আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। এই দৃশ্যটা দেখলে বোঝা যায় ক্ষমতার পালা বদলে মানুষের মূল্য কতটা দ্রুত বদলে যায়। কিন্তু অপমানের কাহিনী এখানেই শেষ হয়নি। একই জায়গায় দাঁড়িয়েছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একা একা মোবাইল টিপছিলেন, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। হঠাৎ পুলিশের একজন সাধারণ সাব ইন্সপেক্টর ভিড় ঠেলে যাওয়ার সময় তাকে বেশ জোরে ধাক্কা দিয়ে সামনে চলে গেলেন। একটু আগেও যে পুলিশ বাহিনী এদের দেখলে লাফিয়ে উঠে সেলুট দিত, স্যার স্যার বলে ছুটে আসতো, সেই পুলিশের একজন সাধারণ কর্মকর্তা আজ ধাক্কা দিয়ে চলে গেলেন। কোনো ক্ষমা চাওয়া নেই, কোনো পরোয়া নেই। এটাই বাস্তবতা। ক্ষমতা চলে গেলে মানুষ কতটা তুচ্ছ হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ এই দৃশ্যগুলো। এখন প্রশ্ন হলো, এই উপদেষ্টারা এত তাড়াহুড়ো করে দেশ ছাড়ছেন কেন? অনেকে মনে করতে পারেন হয়তো বিএনপির ভয়ে পালাচ্ছেন, কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক গভীর। বিএনপি তো এখন ক্ষমতার মধুচন্দ্রিমায় মগ্ন, তারা কেন তাড়া করবে তাদের? বরং এই অন্তর্বর্তী সরকার তো অনেকের মতে বিএনপিরই সেটআপ ছিল। তাহলে আসল ভয়টা কোথায়? আসল ভয়টা হলো জনগণ, সাধারণ মানুষ, রাস্তার সেই তরুণ যে জুলাইয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল পরিবর্তনের আশায়। সেই মানুষগুলো আজ বুঝে গেছে তাদের রক্তের সাথে বেইমানি হয়েছে, আর সেই ক্ষোভের আগুন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পুরো ব্যাপারটার বীজ আসলে বপন হয়েছিল অনেক আগে। গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন সফরের পর থেকেই মানুষের মনে সন্দেহের বীজ রোপিত হয়েছিল। লন্ডনের কোনো এক হিমশীতল ঘরে বসে কি মাস্টার প্ল্যান সাজানো হয়েছিল সেটা জনগণ জানত না, কিন্তু তার ফলাফল তারা টের পেয়েছিল। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে এই সরকার আর নিরপেক্ষ নেই, একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে এই অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের ম্যান্ডেটকে বিদেশের মাটিতে বসে বিক্রি করে দেয়া হয়েছিল, আর সেই বিক্রির দলিলে সই করেছিলেন এই উপদেষ্টারাই। এবার একটু নির্দিষ্ট করে বলা যাক কারা দেশ ছেড়েছেন আর কারা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ফয়েজ আহমেদ তোয়েবের কথা দিয়ে শুরু করা যাক। ডক্টর ইউনূসের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ছিলেন তিনি। বিএনপি পুরোপুরি ক্ষমতা বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডসে চলে গেছেন। ভাবুন একবার, ক্ষমতা হস্তান্তর শেষ হওয়ার আগেই যদি কেউ দেশ ছাড়েন, তাহলে বুঝতে হবে তার ভেতরে কতটা ভয় কাজ করছিল। তিনি নিজেও জানতেন তিনি কি করেছেন এবং তার পরিণতি কি হতে পারে। এবার আসি লুৎফে সিদ্দিকের কথায়। তিনি ছিলেন প্রধান উপদেষ্টা ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। দায়িত্ব শেষ হতে না হতেই তিনিও দেশ ছেড়ে উধাও হয়ে গেছেন। কোথায় গেছেন, কেন গেছেন, কবে ফিরবেন, কিছুই পরিষ্কার নয়। এই যে এত তাড়াহুড়ো করে নিজেকে গুটিয়ে নেয়া, এটা কি নিরপরাধ মানুষের আচরণ? একজন মানুষ যে জানে সে সৎ ছিল, সে কি এভাবে পালায়? আসিফ নজরুলের কথা না বললেই নয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আইনের রক্ষক হিসেবে তার দায়িত্ব ছিল ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু তিনি করেছেন ঠিক তার উল্টো। একদিকে আওয়ামী লীগের অভিযুক্ত খুনিদের একের পর এক জামিনে ছেড়ে দিয়েছেন, অন্যদিকে জামাত শিবিরের তরুণদের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে তার কর্মকাণ্ডের কোনো মিল ছিল না। তিনি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে নির্লজ্জভাবে কাজ করেছেন। এই কারণেই সাধারণ মানুষের ক্ষোভের শীর্ষে আছেন তিনি। মানুষ তাকে রাস্তায় দেখলে কি বলবে সেটা তিনি নিজেও ভালো করে জানেন,
তাই তিনিও দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসানের কথা বলতে গেলে একটু অন্য প্রসঙ্গে যেতে হয়। তিনি ছিলেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের আগুনে পড়ছিল, যখন চাঁদাবাজি আর সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছিল, তখন তিনি ব্যস্ত ছিলেন গাড়ির হর্ন বন্ধ করা আর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিষিদ্ধ করার মতো এলিট পরিবেশবাদী কার্যক্রম নিয়ে। রাষ্ট্র মেরামতের মতো জরুরি বিষয় বাদ দিয়ে তিনি এমন সব লোক দেখানো সস্তা ইস্যু নিয়ে পড়ে রইলেন যেগুলো সাধারণ মানুষের জীবনের সাথে কোনো সম্পর্কই রাখে না। মানুষ তখন প্রশ্ন তুলেছিল, এরা কি দেশ চালাতে এসেছে নাকি এনজিও চালাতে এসেছে? এখন ক্ষমতা ছাড়ার পর তিনিও বুঝতে পেরেছেন তার ভুলের মাত্রা কতটা গভীর ছিল। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে খলিলুর রহমানের ক্ষেত্রে। তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা। ইউনূস সাহেবের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ বলে পরিচিত ছিলেন তিনি। অথচ সেই খলিলুর রহমান ক্ষমতা বদলের সাথে সাথে বিএনপি সরকারে যোগ দিয়েছেন। এটা কি বিশ্বাসঘাতকতা নয়? এটা কি প্রমাণ করে না যে অন্তর্বর্তী সরকার আসলে ভেতরে ভেতরে বিএনপির বি টিম হিসেবেই কাজ করছিল? খলিল সাহেব ভেতরে ভেতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন বলে অনেকে অভিযোগ করছেন এবং তার পুরস্কার হিসেবে আজ বিএনপির মন্ত্রিসভায় আসন পেয়েছেন। তবে ইতিহাস সাক্ষী, এই ধরনের সুবিধাবাদীদের পরিণতি কখনোই ভালো হয় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না বললেই নয়। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় তিনি একা একাই ট্রলি হাতে বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। কোনো প্রোটোকল নেই, কোনো নিরাপত্তারক্ষী নেই, কোনো সরকারি গাড়ি নেই। যে মানুষটাকে কিছুদিন আগেও দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে সবাই চিনত, সেই মানুষটা আজ সাধারণ একজন যাত্রীর মতো দাঁড়িয়ে আছেন। ভিডিওটি অবশ্য পুরনো বলে জানা গেছে, কিন্তু এটি এখনকার পরিস্থিতির প্রতীকী উপস্থাপন হিসেবে ভাইরাল হয়েছে। তবে আসার খবর হলো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কথা উঠেছে। যদি তা হয় তাহলে তিনি দেশেই থাকবেন এবং জনগণের জন্য কাজ করবেন বলে আশাবাদী অনেকেই। এর মাঝে আরেকটা ঘটনা না বললেই নয়, যেটা দেখলে বোঝা যায় দালালের পরিণতি কেমন হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসুসের এমডি মাহবুব মোর্শেদ গত ১.৫ বছর ধরে বাসুসকে ব্যবহার করে প্রকাশ্যে বিএনপির পক্ষে কাজ করেছেন। সুযোগ পেলেই জামায়াত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, নেগেটিভ খবর ছড়িয়েছেন। তিনি ভেবেছিলেন বিএনপি ক্ষমতা এলে তাকে মাথায় তুলে নাচবে, কিন্তু বাস্তবে কি হলো? সেই বিএনপির লোকজনই এখন তাকে আর তিনি এখন মিডিয়া এসে কান্নাকাটি করছেন। এটাই দালালদের চিরন্তন পরিণতি। যারা অন্যের হয়ে দালালি করে, তিনি শেষে সেই প্রভুরাই তাদের লাথি মেরে ফেলে দেয়। শহীদ ওসমান হাদির ইস্যুটা এই পুরো পতনের একটি টার্নিং পয়েন্ট ছিল। হাদির খুনিদের বিচারের দাবিতে যখন মানুষ রাজপথে নেমেছিল, যখন যমুনার ঘেরাও করা হয়েছিল, তখন সরকারের উচিত ছিল মানুষের কথা শোনা, বিচার নিশ্চিত করা। কিন্তু তার বদলে কি হলো? বিচার প্রার্থীদের ওপর গণহারে পিটুনি দেয়া হলো। খুনিদের বিচার না করে উল্টো যারা বিচার চাইছিল তাদের পেটানো হলো। এই একটি ঘটনা ইউনূস সরকারের প্রতি মানুষের শেষ যেটুকু মায়া ছিল সেটাও ধ্বংস করে দিয়েছিল। মানুষ বুঝে গিয়েছিল এই সরকার আর তাদের নয়। ভেতরের খবর বলছে শীঘ্রই এই সরকারের বেশ কয়েকজন হাই প্রোফাইল উপদেষ্টা এবং আমলাকে গ্রেপ্তার করা হতে পারে। বিএনপি নিজেদের ভাবমূর্তি পরিষ্কার রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এটা প্রমাণ করতে এই অবহেলিত পুরনো সহযোগীদের বলির পাঠা বানাবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, জাহাজ ডুবতে শুরু করলে সবার আগে ইঁদুররা পালায়। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর ঠিক এই দৃশ্যটাই আমরা দেখছি। যারা ১.৫ বছর ধরে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে জাতির সামনে বড় বড় নীতিবাক্য শুনিয়েছেন, সংস্কারের স্বপ্ন দেখিয়েছেন, তারা এখন একের পর এক চুপিসারে দেশ ছাড়ছেন। এটাই বেঈমানদের শেষ পরিণতি।